গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আজকে সাহিত্য চর্চার বিষয় হিসাবে আমাদের আগে গুডমরো কবিতাটা নিয়ে একদিন আলোচনা করা হয়েছিল। সেই গুডমরো কবিতাটার কমপ্লিট হয়নি, তার বাকি যে অংশটুকু আছে সেইটুকু নিয়ে আজকে একটু আলোচনা হবে। আমি কবিতাটা পড়ে যতটুকু বুঝেছি আমি শেয়ার করছি। আপনাদের যদি কোনো মতামত থাকে, এক্সপিরিয়েন্স এই কবিতাটা সম্পর্কে আপনাদের যা মতামত আপনারা শেয়ার করতে পারেন আমার সাথে। যাই হোক, আমরা গতদিন ফার্স্ট স্ট্যান্ডারটা পড়েছিলাম গুডমর্নিং কবিতাটা। এই গুডমর্নিং কবিতাটা স্কুল সার্ভিস কমিশনের SLSTর যে পরীক্ষায় শিক্ষক নিয়োগের, তার 11-12-এর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হয় সেখানে এটা থাকে। তো আমরা গতদিন ফার্স্ট স্ট্যান্ডা এবং ডান অ্যাজ এ পোয়েট কেমন, মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কেও আলোচনা আমরা করেছিলাম। তো আজকের এই আলোচনাটাতে আমরা পরবর্তী পার্টটুকু যতটুকু সম্ভব একটু আলোচনা করব। যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে MCQ লেভেলের কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস, সেই জন্য আমাদের টেক্সটটা খুঁটিয়ে পড়াটা খুব প্রয়োজন মনে করি এবং প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্য দিয়ে তার যে ইমপ্লাইড মিনিং এবং সিম্বলিক্যাল মিনিং দুটোকেই আমাদের পাশাপাশি রেখে এবং কনোটেটিভ মিনিং অবশ্যই রেখে আমাদের পড়া উচিত। তাতে কি হবে, আমরা আমাদের প্রিপারেশানটা মজবুত করতে পারবো। তো দেখা যাক আজকে সেকেন্ড স্ট্যান্ডার শুরু হচ্ছে। আমরা গতদিন ফার্স্ট স্ট্যান্ডার অলরেডি আলোচনা করেছিলাম যে সেকেন্ড স্ট্যান্ডার যে ফার্স্ট লাইন, অ্যান্ড নাও গুড মরো টু আওয়ার ওয়েকিং সোলস, আমরা যদি টেক্সটার দিকে একবার তাকাই তো দেখব সেই নাও গুড মরো টু আওয়ার ওয়েকিং সোলস এইখানেই কিন্তু টাইটেলের তাৎপর্যটা লুকিয়েছিল। এবং শুধু তাই নয়, আমরা এই গুড মরো কবিতাটাতে আমরা যে আগের দিন আলোচনা করেছিলাম যে কেন এই গুড মর্নিং, কেন এই কাইন্ড অফ গ্রিটিং টু ওয়ান অ্যানাদার, কারণ তারা এইমাত্র এই মুহূর্তে নাকি তারা বুঝতে পেরেছে তারা নাকি একে অপরকে স্পিরিচুয়ালি ট্রু লাভার এবং বিলাভেডের মধ্যে বিদ্যমান। তাই তাদের এই যে সোল এতদিন পর্যন্ত যেটা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়নি, সেই জন্যে তারা একে অপরকে গুড মর্নিং জানাচ্ছে। তাই ফার্স্ট লাইনটা শুরু হয়েছে অ্যান্ড নাও গুড মরো টু আর ওয়েকিং সোলস। তারা একে অপরের সোলকে গুড মর্নিং জানাচ্ছে, গ্রিটিংস করছে। তারা একটা নিউ কাইন্ড অফ ওয়ার্ল্ডে চলে গেছে, নিউ রিয়েলাইজেশান হয়েছে। নিউ কাইন্ড অফ ওয়ার্ল্ড মানে একটা নিউ রিয়েলাইজেশান হয়েছে, তাদের একটা ভালোবাসার জগৎ নতুন করে তৈরি হয়েছে। তারা রিয়েলাইজ করতে পেরেছে যে তাদের আগেকার দিনগুলো, যে দিনগুলো আমরা বারবার বলছিলাম প্রি লাভ ডেজ, তার সেই প্রিভিয়াস বা ফর্মাল লাভ ডেজ লাভার বিলাভেডদের, সেই অতিক্রান্ত করা দিনগুলো যেন মিনিংলেস ওয়েতেই তারা কাটিয়েছে। আর এই মুহূর্তে অ্যাট দি প্রেজেন্ট স্টেট দে রিয়েলাইজ দ্যাট দে আর ইন ট্রু লাভ, এবং এই ট্রু লাভের জন্যে তারা একে অপরকে তাদের সোলকে গুড মর্নিং জানাচ্ছে, মানে গ্রিট করছে নতুন জগতে এসে। বলছে যে হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফেয়ার। তো এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে তারা নতুন করে তাদের সোলগুলো জেগে উঠেছে, এই সোলগুলো দুজনের যে আলাদা আলাদা সোল, আমরা বলেছিলাম যে গতদিন বা ক্যানোনাইজেশন কবিতা পড়বার সময় বা ডানের ট্রিটমেন্ট অফ লাভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডান দেখা গেছে যে তার ট্রিটমেন্ট অফ লাভের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে সোল অফ দি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, তার মানে যে বিলাভেড তার একটা সোল থাকবে, যে লাভার তার একটা সোল থাকবে, এই দুজনের দুটো ইন্ডিভিজুয়াল সোল থাকবে। সেই ইন্ডিভিজুয়াল সোলটা একটা নির্দিষ্ট সোলের মধ্যে ট্রান্সফর্ম হবে, ইউনিফাইড হবে এবং গঠন করবে একটা অ্যাবলার সোল, ABLER। এই অ্যাবলার সোলের মধ্যে আমরা দেখতে পাবো যে বোথ বিলাভেডের সোল এবং লাভারের সোল একসাথে ইউনাইটেড থাকবে এবং তাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকবে, কিন্তু তারা ইউনিফাইড ওয়েতে কাজ করবে। এই যে অ্যাবলার বডি বা অ্যাবলার সোল তৈরি হয়, এই অ্যাবলার সোলের মধ্যে একটা নতুন ভালোবাসার জগৎ তৈরি হয় লাভার এবং বিলাভেডের মধ্যে, এবং এই জগৎটাই তাদেরকে পরিচালিত করে সামনের দিকে। এ কাইন্ড অফ নিউ রিয়েলাইজেশান হয়। তো সেক্ষেত্রে দেখব যখনই তারা বুঝতে পেরেছে একে অপরকে সত্যিকারের ভালোবাসা দিয়ে ভালোবাসে, তাদের মধ্যে স্পিরিচুয়াল ট্রু লাভ রয়েছে, তখন তাদের আর কোনো ফিয়ারের কোনো প্রশ্ন নেই। যে সোলটা হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার, মানে তারা এইভাবে তাকায় না আউট অফ ফিয়ার।
আউট অফ ফিয়ার, মানে ভয়ের কোনো ফিয়ার, অ্যাংজাইটি, সাসপেনশন তাদের দরকার নেই, কারণ তারা সত্যিকারের পিউরিফাইড লাভটাকে রিয়েলাইজ করতে পেরেছে। তারা আউট অফ ফিয়ার তাকানোর দরকার নেই। বা এমনটাও হতে পারে, যদি আমরা কনোটেটিভ মিনিংয়ের বাইরে এসে যদি একটু সাইড মিনিং করি, যে এই যে সোলটা ট্রু রিয়েলাইজেশন হয়েছে যে তারা একে অপরকে ভালোবাসে, তার মানে এখান থেকেই বোঝা যায়, যেটা শেক্সপিয়ার সনেটেও বারবার হাইলাইটেড হয়েছে, যে ট্রু লাভ কখনো সিপারেট করা যায় না একজনের থেকে আরেকজনকে। ওই যে অ্যাবলার সোল ডান গঠন করেছেন, লাভারের সোল এবং বিলাভেডের সোল একসাথে নিয়ে একটা যে অ্যাবলার সোল গঠন করেছেন, সেই অ্যাবলার সোলের মধ্যে যে বিলাভেড এবং লাভার থাকে, তাদেরকে কখনোই কোনো শক্তি আলাদা করতে পারে না। তাই তাদের এই যে নতুন জগতে তৈরি হওয়া ভালোবাসা রিয়েলাইজেশন হওয়ার পরে যে তাদের সোলটা জাগরিত হয়েছে, তাদেরকে এখান থেকে সিপারেট করতে কেউ পারবে না। তাই তাদের কোনো ভয় নেই, কোনো ফিয়ার নেই একে অপরকে হারানোর। তাই হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার। হয়তো তিনি এই লাইনের মধ্য দিয়ে তার ফর্মাল লাভ ডেসগুলোতে, যখন তিনি এবং তার বিলাভেড ভালগারিটি, রাস্টিসিটি এবং ফিজিক্যাল প্লিজারের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রেখেছিলেন, সেই সময় হয়তো এটাও হতে পারে যে তিনি সেই সময় একে অপরকে হারানোর ভয় ছিল। কিন্তু যখন ট্রু লাভ বা স্পিরিচুয়াল লাভ হয়েছে, যখন তারা রিয়েলাইজ করতে পেরেছে একে অপরকে কখনো হারাবার ভয় তাদেরকে গ্রাস করছে না। আমরা দেখব শেক্সপিয়ারের সনেটে এই কথাই বলা ছিল যে ইভেন আফটার লং সিপারেশন, বন্ধুর সঙ্গে তার বিচ্ছেদ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার বন্ধুর প্রতি তার ইউনাইটেড একটা না একটা সময় হতেই হবে, কারণ তাদের মধ্যে ট্রু লাভ ছিল। ডান এই কথাটাই এখানে রিয়েলাইজ করতে বলেছেন আমাদেরকে, যে সোলটা জাগরিত হয়েছে তাদের একে অপরের প্রতি কখনোই ভয় থাকা উচিত নয়, তারা আউট অফ ফিয়ার একে অপরকে তাকায়, মানে একে অপরের প্রতি নিবিষ্ট থাকে ভালোবাসার বন্ধনে। দেখব পরের লাইনে কি বলছে, কারণ তিনি তার একটা দারুণ ক্লারিফিকেশান দিয়েছেন। ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল, এই কথাটাও অ্যান্ড মেক্স ওয়ান লিটিল রুম অ্যান্ড এভরিহোয়ার। তো এই যে দুটো লাইন আমরা পড়লাম, এই দুটো লাইনের এক্সপ্রেশনও কিন্তু অলরেডি ডান্স অ্যাজ এ লাভ পোয়েট কেমন, আমরা কিন্তু তার প্রকাশ এই ভঙ্গিতে এখানে পাই। আমরা দেখেছিলাম যে ডানের কাছে টু দি পোয়েট ডান, তিনি এমন একজন কবি, তার ট্রিটমেন্ট অফ লাভ বা কনসেপ্ট অফ লাভ, লাভ ইজ এ কাইন্ড অফ জার্নি ইন হিজ হ্যান্ড। আমরা দেখব ডানের অন্যান্য কবিতা এবং গুড মরো, ক্যানোনাইজেশন সব কবিতাতেই, যে ডান তার কবিতাতে যে তিনি লাভটাকে প্রেজেন্ট করেন এ কাইন্ড অফ জার্নি, এ কাইন্ড অফ আর্কিটিপাল জার্নি, যে জার্নিটার মধ্যে লাভার এবং বিলাভেড হচ্ছে তারা পিলগ্রিমেজ। তারা সবসময়, আমরা দেখব শেক্সপিয়ারের ক্ষেত্রেও দেখেছিলাম যে দি জার্নি অফ লাভ কখনোই সবসময় অলওয়েজ স্মুথ হয় না, তার মধ্যে হার্ডেলস, অবস্টাকেলস অবশ্যই আসবে, কিন্তু লাভার এবং বিলাভেডকে সেই হার্ডেলকে জয় করতে হবে। আর এই জয় করাটাই হচ্ছে তাদের ভিক্টরি ইন দি ওয়ার্ল্ড অফ লাভ বলে প্রমাণিত হবে। তো আমরা দেখব এখানে যে কথাটা তিনি বলেছেন, লাভ এবং ডানের ওই ট্রিটমেন্ট অফ লাভের মধ্যে আমরা আরও একটা কথা জানতে পেরেছিলাম, যে তিনি নাকি লাভকে প্রেজেন্ট করেছেন এ কাইন্ড অফ পিউরিফিকেশান পাওয়ার যেন তার থাকবে, সাবলিমেশন তার থাকবে। মানে কি পিউরিফিকেশান, লাভের একটা পাওয়ার থাকবে। যখন তারা স্পিরিচুয়াল বা ট্রু লাভের মধ্যে লাভার বিলাভেড ওই অ্যাবলার বডিতে যখন নিজেদেরকে নিবদ্ধ রাখবে, তখন তাদের এমন একটা শক্তি হবে যে সমস্ত বাহ্যিক শক্তি, সমস্ত এক্সটার্নাল ইনফ্লুয়েন্সগুলো তাদের কাছে কোনো পৌঁছাতেই পারবে না, বা তাদের কাছে পৌঁছানো মানে কি তাদের কাছে কোনো ফ্যাক্টরি হবে না। এবং এইখানে সেই কথাটাই বলছেন, লাভ হ্যাজ দি পাওয়ার টু কন্ট্রোল দি আদার সাইডস, যেখানে এ কাইন্ড অফ পিউরিফিকেশনের কথা তিনি বলছিলেন তার ট্রিটমেন্ট অফ লাভের ক্ষেত্রে। ভালোবাসায় পড়লে বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা, বিভিন্ন রকমের অন্যান্য অপ্রাসঙ্গিক জিনিস যেগুলো মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে, এই আদার সাইডস এক্সপ্রেশনের মধ্যে যে সমস্ত কমপ্লেক্সিটিস অফ লাইফগুলো রয়েছে, বা যে সমস্ত কিছুই থাকুক না কেন, আদার সাইডস এক্সেপ্ট লাভ, এইগুলো লাভ কিন্তু কন্ট্রোল করে। একটা যদি ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বলি, কোনো একজন প্রেমিক, সে হয়তো তার প্রেমে পড়বার আগের দিনগুলোতে হয়তো সে রোগীশ ছিল, বা কোনো বদমাইশ ছিল, বা তার জীবনটা সেরকম ছন্দময় ছিল না, উল্টো পাল্টা কাজে নিজেকে নিয়োজিত রাখতো। কিন্তু আফটার ফলিং ইন লাভ, যদি সেই রকম একটা সত্যিকারের ভালোবাসায় কারোর সঙ্গে সে নিবদ্ধ হয়, আস্তে আস্তে তার জীবনের মধ্যে একটা ভালো পরিবর্তন আসে। তো ডান সেই রকম পাওয়ার অফ লাভকে যেন এখানে কয়েনেজ করতে চেয়েছেন, তাই বলেছেন ফর লাভ
অল লাভ, সমস্ত যে এভরি কাইন্ড অফ লাভ, শুধুমাত্র যে লাভার বিলাভেডের প্রতি হতে হবে এমন নয়, যে কোনো কারোর প্রতি ভালোবাসা, দ্যাট মিন্স দি কনসেপ্ট অফ লাভ, লাভ হ্যাজ দি পাওয়ার টু কন্ট্রোল দি আদার কমপ্লেক্সিটিস অফ লাইফ। এইটা কিন্তু আমরা দেখেছি, কোনো একটা মানুষ দুঃখ যন্ত্রণা ভোগ করছে, তার মধ্যেও আমরা দেখব ভালোবাসা নাকি তাকে সেই দুঃখ যন্ত্রণা ভুলতেও সহযোগিতা করবে। তাই ফর লাভ, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার। এখানে কিন্তু প্যারাডক্সটা হচ্ছে যে যে একটু আগেই বলেছিলাম যে লাভার এবং বিলাভেড মিলে যে একটা ছোট্ট জগৎ তৈরি করে তাদের দুজনের মধ্যে, যেখানে যে জগৎটাতে দি সোল অফ দি বিলাভেড এবং সোল অফ দি লাভার একসঙ্গে নিমজ্জিত থাকে এবং একটা অ্যাবলার বডি তৈরি করে, অ্যাবলার সোল তৈরি করে। অ্যাবলার যে বডিটা তৈরি হয়েছে তার মধ্যে তারা সব কিছুকে খুঁজে নেয়, এক্সটার্নাল ওয়ার্ল্ডের বাহ্যিক জগতের যত কিছু প্লিজার আছে, বিশেষ করে ম্যাটেরিয়াল ওয়েলথ নয়, মেন্টাল স্যাটিসফ্যাকশান, তাদের স্পিরিচুয়াল বিভিন্ন থিঙ্কিং বা সেই বাহ্যিক জগতের যত রকমের আনন্দ আছে তাদের কাছে আর তখন তার প্রয়োজন হয় না। তারা সেই ছোট্ট অ্যাবলার বডিতে, অ্যাবলার সোলে তারা নিজেদেরকে স্যাটিসফাইড মনে করে এবং তারা ওই ছোট্ট ঘরকে যেন একটা ইউনিভার্স ভাবতে থাকে। তো এখানে দুটো তিনটে প্রসঙ্গ আমরা চলে আসছে। একটা যে ডান হট দি পোয়েট ওয়ান্টস টু সে হেয়ার, এখানে এই থিসিসটাই যেন আসছে যে ছোট্ট একটা জিনিসের মধ্যে সারা পৃথিবীকে তারা খুঁজে পাচ্ছে, বিলাভেড এবং লাভার দুজনে মিলে। তার মানে যে ফাইন্ডিং ম্যাক্রোকজম ইন দি মিডস্ট অফ মাইক্রোকজম, নিজেদের দুজনের যে ভালোবাসার জগৎ তার মধ্যে বাহ্যিক ইউনিভার্সকে যেন তারা প্রেজেন্ট করতে পেরেছেন। তার মানে দে আর অল হ্যাপি। জানের যে অন্য কবিতা, ক্যানোনেশন কবিতাতেও আমরা দেখব যে কনসেপ্ট অফ লাভটা যেন আগেকার বিভিন্ন ধ্যান ধারণা থেকে অনেকটা চেঞ্জ হয়ে আসছে। সেই চেঞ্জটা তিনি যে সবসময় সেই এজ ওল্ড প্রাচীনপন্থী ভালোবাসার সেই দিকগুলোকে তিনি যেন অস্বীকার করছেন। এখানে তিনি নতুন করে ভালোবাসার একটা সংজ্ঞা দিতে চেয়েছেন, এ কাইন্ড অফ স্পিরিচুয়াল লাভ, প্লেটোনিক লাভ। এবং ডানের এই লাভটাকে প্লেটোনিক তো বলবই, একটুখানি বিস্তার আলোচনা করাই যায়, একটু নিও প্লেটোনিক লাভ বলবো। কেন? আমরা আলোচনা করেছিলাম আগে, যেহেতু শেক্সপিয়ারের সনেটগুলো বা তার লাভ ট্রিটমেন্টগুলোতে আমরা দেখব প্লেটোনিক আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ, তো ডানেও আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ দেওয়া হয়েছে, কিন্তু বাই দ্য সাইড অফ ইট কিছু ওই যে আগেকার স্ট্যান্ডাতে টাচ অফ ফিজিক্যালিটি রয়ে গেছে কিছুটা, তাই বোথ স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল টাচ রয়েছে বলে ডানের লাভ ট্রিটমেন্টে আমরা কিন্তু একটু নিও প্লেটোনিক বলবো ডানের ট্রিটমেন্ট অফ লাভের ক্ষেত্রে। তো এখানে আমরা আসি ওই যে ম্যাক্রোকজম মানে ছোট্ট জগতের মধ্যে, মাইক্রোকজমের মধ্যে মানে ডান এবং তার বিলাভেড এর ছোট্ট ভালোবাসার জগতের মধ্যে সারা ইউনিভার্সকে খোঁজার ঘটনাটাকে ফাইন্ডিং ম্যাক্রোকজম ইন দি মিডস্ট অফ মাইক্রোকজম বলা হয়েছে। আরও একটা ব্যাপার উঠে এসেছে এখানে, এই যে লাভের এত এত পাওয়ার আছে এবং ছোট্ট ভালোবাসার জগৎকে একটা বিশাল পৃথিবী ভাবা যায় তাদের মতে। তো এই ঘটনাতে এলিজাবেথান পিরিয়ডের একটা লাভ পোয়েমসের একটা ক্রাইটেরিয়া ফুটে আসছে আমাদের সামনে, যে কাইন্ড অফ এক্সাজারেশন করা হয়। এই যে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম তারা তাদের বিভিন্ন ইমোশনগুলোকে এক্সাজারেটলি প্রেজেন্ট করে, সো মাচ এক্সাজারেশন থাকে, অতিরঞ্জিত করে বলা। তো এখানে যেন সেই লাভের প্রতি মত্ত হয়ে, সেই ভালোবাসার প্রতি মত্ত হয়ে তারা সেই কাইন্ড অফ এক্সাজারেশন এখানে যেন তিনি প্রেজেন্ট করেছেন, যেটা এলিজাবেথান পিরিয়ডের একটা ক্যারেক্টারিস্টিক ট্রেট লাভ পোয়েমসের, সে শেক্সপিয়ারের হাতে হোক স্পেন্সারের হাতে হোক, এই এক্সাজারেশন ট্রিটমেন্ট অফ লাভটা আমরা দেখতে পেয়েছি। তো এখানে ডান সেটাই বলেছেন। দেখব পরের লাইনে কি বলছে। পরের লাইনে বলছে, লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন। আমরা দেখব এই স্ট্যান্ডাগুলোতে তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা বলছেন, এক্সটার্নাল ওয়ার্ল্ডের যে চেঞ্জগুলো আসছে, যে ফ্লাকচুয়েশানগুলো আসছে সেই সম্পর্কে তিনি কমেন্টস করছেন। তিনি কি বলছেন? লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন। যারা সমুদ্রে পাড়ি দেয়, নাবিক যারা সমুদ্রে পাড়ি দিয়ে দেশ থেকে দেশে পাড়ি দেয়, দিয়ে নতুন নতুন নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, যে দেশ আবিষ্কৃত হয়নি এখনও সেই সমস্ত দেশে পাড়ি দিয়ে তারা নতুন নতুন জায়গা আবিষ্কার করে, নতুন নতুন জায়গাকে খুঁজে পায়, এবং যেই নতুন জায়গাকে খুঁজে পায় ম্যাপে সেই নতুন ওয়ার্ল্ডটা আবার যোগ হয়। লেট ম্যাপস টু আদার্স ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন। একটার পর একটা নতুন দেশ আবিষ্কৃত হচ্ছে, সময়টার কথা দেখতে হবে। সেই সময় কিছু আগে আমরাই স্পর্শ করতে পেরেছি টাচ অফ রেনেসার ফলে মানুষ বিভিন্ন রকমভাবে
চারিদিক থেকে জ্ঞানের আলো খুলে যায় এবং নতুন নতুন নিউ ডিসকভারিজ, নিউ থিওরিজ এইগুলো কিন্তু আমাদের সামনে আসতে থাকে। তখন সেই সময় এই যে বিভিন্ন নাবিকেরা বিভিন্ন, আমরা যদি ইতিহাস ঘাঁটি সেই সময় দেখব জিওগ্রাফিক্যাল স্ট্যাটাসে নানান পরিবর্তন ঘটছে। আজ এই দেশ, কাল এই দেশ, এরকম নতুন নতুন দেশ আমাদের সামনে উঠে আসছে। এই যে নিউ ডিসকভারিজ, কবির বলার বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি পরের লাইনটার দিকে একবার তাকাই, লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, তাহলে বাইরে নতুন নতুন দেশ আবিষ্কৃত হচ্ছে এবং নতুন দেশ যেই আবিষ্কৃত হচ্ছে সেই দেশটাই আবার ম্যাপে গিয়ে, জিওগ্রাফিক্যাল ম্যাপে গিয়ে সেই দেশটার স্থান পাচ্ছে। মানে টোটাল জিওগ্রাফিক্যাল স্ট্যাটাসটা ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে, কন্টিনিউ সেটা যেন চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এক্সটার্নাল ওয়ার্ল্ডে ফ্লাকচুয়েশান হচ্ছে, নানান রকম চেঞ্জ আসছে, কিন্তু লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, কিন্তু আমরা একটা জগৎ নিয়েই আছি। আমরা মানে লাভার অ্যান্ড বিলাভেড। কবি যে স্পিকারকে এখানে প্রেজেন্ট করেছেন সে যদি তিনি নিজেও হন, তিনি এবং তার বিলাভেড, এবং ইচ হ্যাথ ওয়ান, তাদের প্রত্যেকের একটা একটা আলাদা জগৎ ছিল। বিলাভেডের একটা জগৎ আর লাভারের একটা জগৎ, আর দুটো জগৎ মিলে ইজ ওয়ান হয়ে গেছে। একটু আগেই আমরা বলছিলাম ওই যে অ্যাবলার সোল যে গঠন করে, দি সোল অফ দি বিলাভেড অ্যান্ড সোল অফ দি লাভার, দুটো কম্বাইন হয়ে একটা ইউনাইটেড আইডেন্টিটি হিসাবে একটা ইউনিভার্স তৈরি করেছে, যেটা হলো ওয়ার্ল্ড অফ লাভ। সেই ওয়ার্ল্ড অফ লাভে কিন্তু নতুন নতুন দেশ ক্রমান্বয়ে আবিষ্কৃত হচ্ছে না, ম্যাপেও কিন্তু ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে না। তার মানে এক্সটার্নাল ওয়ার্ল্ডের যে চেঞ্জ অর ফ্লাকচুয়েশানগুলো হতেই থাকছে, সেই চেঞ্জটা কিন্তু তাদের জগতে, ভালোবাসার জগতে এই চেঞ্জটা হচ্ছে না। তো ডিফারেন্সটা কোথায়? এই ডিফারেন্সটা এইখানেই যে কবি বলতে চেয়েছেন, ওই যে পাওয়ার অফ লাভ, তাদের মধ্যে একটা যেন যে জগৎটা তৈরি হয়েছে সেই মাইক্রোকজমের মধ্যে যেন ম্যাক্রোকজমটাকে খুঁজে পেতে সহযোগিতা করেছে। তাদের জন্য কোনো চাহিদা নেই, কোনো ম্যাটেরিয়ালিস্টিক নিডও তাদের নেই। তারা সেলফ স্যাটিসফ্যাকশান নিয়ে ইন দি ওয়ার্ল্ড অফ লাভে তারা একে অপরের প্রতি রিগল করছে। এইখানেই কিন্তু সেটা বলা হয়েছে। আমরা যদি চলে আসি পরের স্ট্যান্ডাতে, আমরা দেখব বলছে, মাই ফেস ইন দাইন আই, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স। আমার ফেস তোমার চোখে দেখা যাচ্ছে, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স। এই লাইনটা মানে লাভার এবং বিলাভেড একে অপরের চোখের মধ্যে, চোখের যে লেন্স, সেই লেন্সের মধ্যে একে অপরের প্রতিচ্ছবি যেন দেখতে পাচ্ছি, মানে একটা রিফ্লেকশন। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, এবং বলছে অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দি ফেসেস রেস্ট। এই লাইনের মধ্য দিয়ে আমরা দেখব সেই ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, এই এক্সপ্রেশনটাকে তিনি যেন ফোটাবার চেষ্টা করছেন। মানে লাভার এবং বিলাভেড তাদের মনটা যে স্বচ্ছ, সেই স্বচ্ছ মনটা একে অপরের চোখের লেন্সের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হচ্ছে বলে তারা দেখতে পাচ্ছে যে আমরা প্রত্যেকেই স্বচ্ছ। আর এই রিয়েলাইজেশনটা তার হয়েছে হঠাৎ করে, যখন তারা বুঝতে পেরেছে দে আর ইন ট্রু লাভ, দে আর ইন স্পিরিচুয়াল কাইন্ড অফ লাভ। এই লাভটা হবার আগের দিনগুলো, মানে তার ফরমার ডেজ অফ লাভগুলোতে তাদের কিন্তু এই রিয়েলাইজেশন হয়নি, কিন্তু এখন হচ্ছে। এবং এই এখন হওয়ার জন্যে ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, সেই থিওরিটা তারা বুঝতে পারছে যে আমাদের প্রত্যেকের হৃদয়টা যে স্বচ্ছ, চোখে ফুটে উঠছে একে অপরের প্রতি। মানে এই যে ট্রু রিয়েলাইজেশন, এই যে অ্যাওকিং সোল গুড মর্নিং জানাচ্ছিল সেকেন্ড স্ট্যান্ডার শুরুতে, সেই ঘটনাটাই যেন আর একবার জোর দিয়ে বোঝানো হয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি এমসিকিউ কোশ্চেনের জন্যে, এখানে আমাদের মনে রাখা উচিত, ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড এই এক্সপ্রেশনের মধ্য দিয়ে প্রি মেকিয়াভিলিয়ান একটা কনসেপ্টকে যেন আমাদের সামনে তুলে নিয়ে আসা হয়েছে। এ কাইন্ড অফ হিপোক্রিসি, ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড তো সবসময় হয় না, এটা প্রি মেকিয়াভিলিয়ান কনসেপ্ট বলা হয়। মেকিয়াভেলি একজন হিপোক্রিট, তার আগেকার কনসেপ্ট ধরা হয়। আমরা যদি ম্যাকবেথ নাটকটাতে একবার তাকিয়ে দেখি, যে বারবার ডানকান ম্যাকবেথকে বিশ্বাস করেছিল, ম্যাকবেথ বিট্রে করেছে, তাহলে ফেস ইন দি ইন্ডেক্স অফ মাইন্ড এই জিনিসটা যেন ম্যাকবেথের এত প্রশংসা তিনি করেছেন, ম্যাকবেথের এক্সপ্রেশন নিয়ে, সমস্ত কিছু নিয়ে, সেই ম্যাকবেথই তাকে বিট্রে করেছে। তাহলে ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড সেখানেও ঠিক হয়নি। তাই এই ডানের ক্ষেত্রে তিনি এটা বলেছেন, ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, দ্যাট মিনস এটা মেকিয়াভেলির আগের কনসেপ্ট, প্রি মেকিয়াভিলিয়ান কনসেপ্ট হিসেবে ধরা যেতে পারে। অনেকের দেখলে বোঝা যাবে যে না এ খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে তার ভিতরের মধ্যে হিপোক্রিসি রয়েছে, এইরকম একটা ব্যাপার। বলছে, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, তিনি বলেই চলেছেন সেই এক্সটার্নাল ওয়ার্ল্ডের যে কথাটা একটু আগেই, বিভিন্ন রকমের নতুন নতুন দেশ আবিষ্কৃত হচ্ছে, ম্যাপে নতুন নতুন দেশ সংযোজন হচ্ছে, অ্যাডিশন হচ্ছে, সেই ঘটনাকে আরও একটু এলাবোরেট করতে গিয়ে তিনি বলেছেন যে আমরা কোথায়, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার। তা যে লাইনটা বলছে এখানে আমরা যদি একটু তাকাই, বলছে যে
হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারটা কি? হেমিস্ফিয়ারটা হচ্ছে হাফ অফ দি আর্থ বলা হয়, গোলার্ধ। আমরা জানি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এই যে একটা হাফ হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার মিলে যে একটা ওয়ার্ল্ড, একটা রাউন্ড শেপ কমপ্লিট হয়, এই যে এইটাকে হেমিস্ফিয়ার বলা হয়। তাই বলছে হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, দুটো আরও ভালো হেমিস্ফিয়ার গোলার্ধ আমরা কোথায় খুঁজে পাবো? উইদাউট শার্প নর্থ, যেখানে শার্প নর্থ নেই, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে পশ্চিমে অস্ত যাওয়া নেই। মানে ক্লিয়ার করেই তিনি এখানে বলেছেন যে এক্সটার্নাল ওয়ার্ল্ডের দিকে যদি আমরা তাকাই, যে দুটো গোলার্ধ আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু যদি আমরা বলি, আর যদি এইরকম বলি শার্প নর্থ, পৃথিবী এক্সটার্নাল ইউনিভার্সের মধ্যে আমরা যদি নর্থ দেখি, শার্প নর্থ মানে উত্তরে যে কনকনে ঠান্ডা, সেই কুমেরু প্রদেশের যে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, শার্প নর্থ, যেখানে চিলিং কোল্ড, যেখানে লিভিং এক্সিস্টেন্স থাকাটা খুব কঠিন, সেই শার্প নর্থ এক্সটার্নাল ওয়ার্ল্ডে আছে। এবং ডিক্লাইনিং ওয়েস্টের কথা যদি আমরা বলি, সূর্যাস্তের কথা যদি আমরা মনে হয় যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানে সেটাও কিন্তু একটা ডিক্লাইনিং ওয়েস্ট, মানে এক্সটার্নাল ওয়ার্ল্ডের একটা চেঞ্জ। সূর্য ওঠে, সূর্য আবার অস্ত যায়। বাইরের পৃথিবীর জগৎটা এইরকম, মানে শীত, কোল্ড। এই যে ডিক্লাইনিং ওয়েস্ট, এটাকে যদি আমরা সিম্বলিক্যালি মিনিং করি, পশ্চিমে অস্ত যাওয়াটাকে, এই যে সূর্য অস্ত যাচ্ছে, মানে এ কাইন্ড অফ ডেথ, এ কাইন্ড অফ গ্লুমিনেস, এইরকম একটা পিকচার আমাদের সামনে চলে আসছে। মানে যে জগৎটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে রয়েছে, সেই জগৎটার মধ্যে কতটা কঠিন আছে, সেই জগৎটা কতটা কঠিন, কষ্টসাধ্য, সেটা কিন্তু এই এক্সপ্রেশনের মধ্য দিয়ে উঠে এসেছে। তো আমরা দেখব যে এই লাইনটার মধ্যে যদি আমরা দেখি যে শার্প নর্থের কথা বলছে, সেই পোলার রিজিয়নে, মেরুপ্রদেশে, নর্দার্ন হেমিস্ফিয়ার, যেটা কিনা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কোল্ড, এবং এবং ডিক্লাইনিং ওয়েস্টের কথা তিনি বলছেন, ওয়েস্টার্ন হরাইজনে যখন সূর্য অস্ত যায়, এই সব কিছুই কিন্তু একটা ডিস্ট্রাকশান, একটা ফ্লাকচুয়েশান। আবার সূর্য উঠবে, আবার সূর্য অস্ত যাবে, মানে এক্সটার্নাল ওয়ার্ল্ডে এ কাইন্ড অফ ফ্লাকচুয়েশান আছে। সেই ফ্লাকচুয়েশানটার কথা তিনি বলছেন। অনেকটা মনে হতে পারে যে শেক্সপিয়ারের যে শ্যালাই কম্পেয়ার দি সনেটটা আমরা পড়ছিলাম, তিনিও কিন্তু প্রাকৃতিক পরিবেশের, ন্যাচারাল ওয়ার্ল্ডের বিউটির ফ্লাকচুয়েশনের কথা তিনি মেনশন করেছিলেন, এবং তার উপরে বন্ধুর সৌন্দর্যকে প্রেজেন্ট করেছেন। যদি অনেকটাই সেরকমভাবেই আমরা ধরি যে ডান এখানে এক্সটার্নাল ইউনিভার্স যেটা আছে, তার ফ্যাক্টরসগুলো, যেগুলো দ্বারা সে পরিচালিত হয়, বা যেগুলো তার ফিনোমেনা, ডিক্লাইনিং ওয়েস্ট তার ফিনোমেনা, তারপরে শার্প নর্থ তার ফিনোমেনা, হেমিস্ফিয়ার দুটো মিলে একটা গোলক তৈরি হয়েছে, একটা বলয় তৈরি হয়েছে। যে ফিনোমেনাগুলো এক্সটার্নাল ওয়ার্ল্ডের আছে, সেই ফিনোমেনাগুলোর মধ্যে ফ্লাকচুয়েশান আছে। সেই ফিনোমেনাগুলো যেন অলওয়েজ চেঞ্জেবল টুয়ার্ডস ওর্স, এরকম হতে পারে। তাহলে সেই রকম একটা সিচুয়েশানে তিনি বলছেন যে আমাদের যে হেমিস্ফিয়ারটা আমরা তৈরি করেছি, মানে কবি এবং তার বিলাভেড মিলে যে একে অপরের সোলকে মিশিয়ে যে একটা ওয়ার্ল্ড তৈরি করেছে, একটা অ্যাবলার সোলের মধ্যে দুজনকে নিমজ্জিত করে যে ওয়ার্ল্ড অফ লাভ তৈরি করেছে একে অপরের, সেই ওয়ার্ল্ড অফ লাভের মধ্যে লাভের হেমিস্ফিয়ারটা কিন্তু এই এক্সটার্নাল ওয়ার্ল্ডের হেমিস্ফিয়ারের থেকে যথেষ্ট উন্নত, বেটার বলেছে। তার মানে কি যথেষ্ট ইন দ্য নেগেটিভ সেন্স, তাদেরটা বেশি ভালো। কেন বেশি ভালো দেখা যাক। তিনি বলছেন কেন বেশি ভালো, তার এক্সপ্রেশন শেষে গিয়ে কমপ্লিট করা যাবে। বলছে হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি। তিনি এই লাইনের মধ্য দিয়ে বলছেন যে যা কিছু ধ্বংস হয়, সেগুলো যেন মানে ঠিকঠাকভাবে প্রপোর্শনেটলি মেশানো হয়নি। এর আগে একটা কথা বলে রাখি, এই যে বলছিল যে এক্সটার্নাল ওয়ার্ল্ডের ইউনিভার্স থেকে তাদের যে ভালোবাসার জগৎ তৈরি হয়েছে, সেটা কেন বেশি উন্নত? কারণ তাদের যে ভালোবাসার জগতের মধ্যে ডিক্লাইনিং ওয়েস্ট নেই, সূর্য কখনো অস্ত যায় না। তাদের যে ওয়ার্ল্ড অফ লাভ আছে, সেই ওয়ার্ল্ড অফ লাভের মধ্যে কোনো শার্প নর্থ নেই, কোনো হেমিস্ফিয়ারের মধ্যে যে দুটো গোলার্ধ নিয়ে পৃথিবী তৈরি হয়েছে, তার মধ্যে যে শার্প নর্থ বলে জায়গাটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে মানুষকে পেইনফুল সিচুয়েশন দিচ্ছে, সেই আইসি কোল্ড, সেই চিলিং কোল্ড, সেইটা কিন্তু তাদের ভালোবাসার জগতে নেই। মানে তাদের সেখানে কষ্ট পেতে হয় না। এক কথায় তাদের ভালোবাসার জগতে পেইনফুল ডেথ এই রকম কোনো সিচুয়েশান নেই। ডিক্লাইনিং ওয়েস্ট মানে শীতলতা, যেন ওয়ার্মথ অফ লাইফ হারিয়ে যাওয়া, সূর্য অস্ত যাচ্ছে মানে দিনের তাপটা, দিনের আলোটা যেন চলে যাচ্ছে, এই যে ডার্কনেস,
স্যাড, এই যে অন্ধকার রাত্রি আসছে, কাইন্ড অফ ডার্কনেস, সরোস, মিজারিস, এই ঘটনাগুলো তাদের ভালোবাসার জগতে যারা নেই। এক্সটার্নাল ওয়ার্ল্ড চেঞ্জেবল, তাদের জগৎ কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, সবসময় সূর্য উদয় হয়ে আছে। ওয়ার্মথ অফ লাভ তাদেরকে সবসময় উষ্ণ করে রেখেছে। তাই তিনি বলছেন হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি। তো এই লাইনের মধ্য দিয়ে আমরা দেখব মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, তারা যে ভাস্ট রিডিং অফ বুকস, তারা যে একজন স্কলার, সেটা ডান প্রমাণ করছেন এই ফিচার্সের মধ্য দিয়ে। এখানে কি থিওরি অফ অ্যালকেমির কথা বলা হয়েছে, যে থিওরি অফ অ্যালকেমির প্রসঙ্গক্রমে বলাই ভালো, টমাস অ্যাকুইনাস বলে যিনি একজন অ্যালকেমিস্ট, তিনি একটা থিওরি তৈরি করলেন প্রপোর্শনেট মিক্সচারের, যে তিনি দেখিয়েছেন, এক কথায় যদি বলি কেমিক্যাল থিওরিতে, যদি যে কোনো একটা উপাদান, কোনো একটা পদার্থ, তার যে মিক্সচারটা হয়, সেই মিক্সচারটা তৈরি করতে যে কম্পোনেন্টসগুলো লাগে, সেই কম্পোনেন্টসগুলো যদি প্রপোর্শনেটলি মিক্সড করা হয়, তাহলে যে উপাদানটা তৈরি হয়, যে পদার্থটা তৈরি হয়, তার ডিউরেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি, ডিউরেবিলিটি পার্মানেন্ট হয় বা এভারলাস্টিং হয়। কোনো একটা জিনিস তৈরি করতে গেলে যে উপাদান দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে, সেই তৈরি করার উপাদানগুলোর যে মিক্সচারটা এক্স্যাক্টলি দরকার ছিল, সেই প্রপোর্শনেট মিক্সচারের পার্সেন্টেজগুলো যদি নিট অ্যান্ড ক্লিন হয় এবং এক্স্যাক্ট হয়, তাহলে সেই মিক্সচারটার মাধ্যমে তৈরি হওয়া যে পদার্থটা অলওয়েজ ডিউরেবল হবে, এভারলাস্টিং হবে। এটাই হচ্ছে সেই কেমিক্যাল থিওরি। তো ডান এখানে সেই কেমিক্যাল থিওরিটা ইউজ করে তিনি তার ভালোবাসার জগৎটা কতটা পার্মানেন্ট হতে পারে লাভার বিলাভেডের, সেটাকে বুঝিয়েছেন। মানে এ কাইন্ড অফ মেটাফিজিক্যাল কনসেপ্ট হিসেবে আমরা ধরতে পারি এই অ্যালকেমিক্যাল থিওরি টমাস অ্যাকুইনাসের। তো এখানেও কিন্তু সেই নিউ ডিসকভারিজ, সায়েন্টিফিক থিওরিজ, সেইগুলোকে তিনি প্রেজেন্ট করেছেন মেটাফিজিক্যাল কনসেপ্ট হিসাবে, ভালোবাসাকে, ওয়ার্ল্ড অফ লাভকে বোঝানোর জন্যে। এই জন্য একটা আনকনভেনশনাল ইমেজ কীরকম হয়েছে, যে লাভার এবং বিলাভেড মিলে যে ভালোবাসার জগৎ তৈরি করেছে, সেই জগতের মধ্যে যে দুটো ইন্ডিভিজুয়াল সোল আছে, সোল অফ দি বিলাভেড অ্যান্ড সোল অফ দি লাভার, এবং তাদের সমপরিমাণ ভালোবাসা একে অপরের সাথে নিমজ্জিত আছে। তাই তাদের যে ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ড কখনো ধ্বংস হবে না, বিকজ তাদের ভালোবাসার পার্সেন্টেজটা এক্স্যাক্টলি দি সেম একে অপরের প্রতি, যেটা একটা ভালো পদার্থ তৈরি করতে গেলে প্রপোর্শনেট কম্পোনেন্টসগুলো দরকার হয়। এক্স্যাক্টলি সেটাই বলা হয়েছে। তাই তিনি বলছেন যে ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমরা একে অপরকে যদি সমানভাবে ভালোবাসি, অর দাও অ্যান্ড আই লাভ সো অ্যালাইক, এবং তুমি এবং আমি যদি এইভাবেই একে অপরকে ভালোবেসে যাই, সো অ্যালাইক সিমিলারলি, দ্যাট নান ডুস লাকেন, কেউ কোনো দিন আমাদেরকে নাড়াতে পারবে না, নান ক্যান ডাই, আমরা কখনো মারা যাব না। তাহলে নো পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, নো হাংরি জেনারেশান, নো পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, নো এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদেরকে একে অপরের থেকে সেপারেট করতে পারবে না যে ভালোবাসার জগতে তারা আছে। কারণ কি? কারণ লাভ সো অ্যালাইক ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, কারণ তারা একে অপরের প্রতি ট্রু লাভ নিয়ে নিমজ্জিত আছে, তাই তাদের মধ্যে কোনো বিভেদ ঘটা সম্ভব নয়। এখানেই কিন্তু তার কোয়াইট কন্টেম্পোরারি শেক্সপিয়ারের সেই থিওরিসটাই যেন আসছে, যে লাভ কখনো ধ্বংস করা যায় না, লাভের মধ্যে সিপারেশন আসতে পারে, লাভের মধ্যে এ কাইন্ড অফ হার্ডেলস বা অবস্ট্যাকেলস, এই সমস্ত কিছু আসতে পারে, কিন্তু লাভ যদি একে অপরের প্রতি সমান হয়, একে অপরকে কেউ আলাদা করতে পারবে না। তাহলে এখানে সেই ট্রায়াম্প অফ লাভ এক্সিস্ট করবে যদি সেই লাভটা ট্রু লাভ হয়। ডান কিন্তু সেই শেক্সপিয়ারের মতোই ট্রিটমেন্ট করেছে। আইডিয়ালিস্টিক প্লেটোনিক লাভের কথা এখানে বলা হয়েছে, যে স্পিরিচুয়াল প্লেটোনিক লাভ যাই বলি না কেন, যে লাভ অলওয়েজ এক্সিস্ট করবে যদি একে অপরকে সমপরিমাণ মানে ট্রু লাভ নিয়ে ভালোবাসা হয়। ডান সেটাই হাইলাইট করেছেন। তো এই গেল কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনে যে সমস্ত এক্সপ্রেশনগুলো আছে, যে শার্প নট সম্পর্কে কোশ্চেন এমসিকিউ, বা ডিক্লাইনিং ওয়েজ সম্পর্কে কোশ্চেন এমসিকিউ, এই যে মাই ফেস ইন দাইন আইজ দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এর মধ্যে দিয়ে কোন কনসেপ্টটা ক্লিয়ার করা হয়েছে, প্রিমেকিভিলিয়ান কনসেপ্ট যেটা আমরা বললাম, টমাস অ্যাকুইনাসের থিওরি হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, লাভ সো অ্যালাইক দ্যাট নান ডুস লাকেন নান ক্যান ডাই, এই লাইনের মধ্যে দিয়ে যেন শেক্সপিয়ারকে অনেকটা টেনে নিয়ে আসা হয়েছে তার সনেটের ভালোবাসার কথা যখন তিনি বলেছেন।
তা এই যে লেটস সি ডিসকভার আস টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, মানে এখানে একটা জিওগ্রাফিক্যাল কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। এখানে এই যে কনসেপ্টটা বা ইমেজটা কয়েনেজ করা হয়েছে ফ্রম দি জিওগ্রাফিক্যাল ওয়ার্ল্ড, এর মধ্য দিয়ে কোন মেটাফিজিক্যাল ট্রেডকে সামনে নিয়ে আসা হয়েছে, এটা একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। এই যে ভাস্ট রিডিং অফ বুকস বলা হয়, তারা প্রচুর পড়াশুনো করেছে স্কলার হিসাবে। এই যে লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, কনসেপ্ট অফ রেনেসার কথা বলা যেতে পারে। নতুন নতুন দেশ আবিষ্কৃত হচ্ছে, জ্ঞানের আলোক খুলে গেছে, একটার পর একটা নতুন নিউ ডিসকভারিজ। সেই সময় চার্লস ফ্রান্সিস বা এই ধরনের, আমরা যদি তখন অ্যানোটেশনগুলো একটু দেখে নিই, কোশ্চেনগুলো উত্তর করতে সুবিধা হবে। এই লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ানের মধ্যে কোন কনসেপ্টকে নিয়ে আসা হয়েছে, এইসব এমসিকিউ কোশ্চেনগুলো আমরা তৈরি করতে পারি। এই যে ইচ হ্যাথ ওয়ান মানে অ্যাবলার সোলের কথা যেটা বলা হলো, যে ডানের ট্রিটমেন্ট অফ লাভের মধ্যে সোল অফ দি ইন্ডিভিজুয়াল লাভার, সোল অফ দি বিলাভেড অ্যান্ড সোল অফ দি লাভার একসাথে ইউনাইটেড থাকে, এবং তার মধ্য দিয়েই তারা ভালোবাসার জগৎকে সুপিরিয়র টু এনিথিং তারা ভাবতে থাকে। এই সমস্ত ফ্যাক্টরসগুলো আমরা এমসিকিউ কোশ্চেনের জন্য করতে পারি। তো ঠিক আছে, আমরা পরবর্তী কোনো সময় কোনো এমসিকিউ কোশ্চেনের কোনো একটা সেট বানিয়ে আমরা সামনে আলোচনা করতে পারি। ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন, আমরা একে অপরে আলোচনা করব। থ্যাংক ইউ।